আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে তোমরা সবাই খুব সুস্থ ও ভালো আছো। আজকে তোমাদের একটা মজার গল্প পড়াবো। গল্পটির নাম মহাজাগতিক কিউরেটর, লিখেছে মোহাম্মদ জাফর ইকবাল। মহাজাগতিক কিউরেটর লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। মোহাম্মদ জাফর ইকবালের জন্ম 1952 সালে পিতার কর্মস্থল সিলেটে। জন্ম 1952 সালে। মোহাম্মদ জাফর ইকবালের পৈতৃক নিবাস নেত্রকোনা জেলা। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1982 সালে তিনি ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তারপর দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফেরেন এবং দেশে ফিরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনায় মোহাম্মদ জাফর ইকবাল একচ্ছত্র সম্রাট। কপটিনী সুখ দুঃখ রচনার মাধ্যমে এই ধারার সাহিত্যে তার আবির্ভাব। বিজ্ঞানকে উপলক্ষ করে কল্পনা বিস্তারে অসামান্যতা তার শ্রেষ্ঠ সম্পদ। তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক। মাতৃভূমি, মানুষ ও পৃথিবীর প্রতি দায়বদ্ধতা তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য। মহাকাশে মহাত্রাস, টুকুঞ্জিল, নিঃসঙ্গ গ্রহচারী, একজন অতিমানবী ইত্যাদি ওনার রচিত বা তার রচিত উল্লেখযোগ্য বৈজ্ঞানিক কল্পকাহিনী গ্রন্থের নাম। উল্লেখযোগ্য গ্রন্থ: মহাকাশে মহাত্রাস, টুকুঞ্জিল, নিঃসঙ্গ গ্রহচারী, একজন অতি মানবী ইত্যাদি। জলজ গ্রন্থের অন্তর্গত মহাজাগতিক কিউরেটর গল্পটি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। মহাজাগতিক কিউরেটর
বৈজ্ঞানিক কল্পকাহিনী হল এক দেশ কাল প্রভাবপুষ্ট মানব কল্যাণকর্মী লেখকের জীবন দৃষ্টি প্রতিফলন ঘটেছে এই গল্পে। অনন্ত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটর ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহ করে সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে আগমনের তথ্য নিয়ে এই গল্পের সূচনা। প্রথম থেকে শেষ অবধি দুই কিউরেটরের কথাবার্তার মধ্য দিয়ে গল্পটি শেষ হয়েছে। এখন চলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গল্পটি পড়ে শোনাই এবং বুঝাই বলি, আলোচনা করি। অনন্ত মহাজগৎ থেকে আগত সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী খুঁটিয়ে খুঁটিয়ে দুজন কাউন্সিলের দুজন কিউরেটর তারা পৃথিবীতে এসে বিভিন্ন প্রাণী দেখে বেশ সন্তুষ্ট হলো। প্রথম প্রাণী বলল, এখানে প্রাণীর বিকাশ হয়েছে। দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ। প্রথম প্রাণীটি বলল, বেশ পরিণত প্রাণ, অনেক ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, একেবারে ক্ষুদ্র এক কোষী থেকে লক্ষ কোটি কোষের প্রাণী। দ্বিতীয় প্রাণীটি আরেকটু খুঁটিয়ে দেখে বলল, ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী হলেও এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, এরা জটিল নয়, খুব সাধারণ এবং সহজ। প্রথম প্রাণীটি প্রশ্ন করল, কেন সাধারণ কেন বলছো? তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ। শুরু হয়েছে ভাইরাস থেকে। ভাইরাসের কোনো নিজস্ব প্রাণ নেই, কিন্তু অন্য প্রাণীর সংস্পর্শে আসলে তার ভিতরে জীবনের লক্ষণ দেখা যায়। তারপর ব্যাকটেরিয়া এককোষী প্রাণী। তারপর গাছপালা এক জায়গায় স্থির হয়ে থাকে, আলোক সংশ্লেষণের মাধ্যমে তারা খাবার তৈরি করে। এই পদ্ধতিটা খুব চমৎকার। তারপর আছে নানা ধরনের কীট পতঙ্গ। পানিতেও নানা ধরনের প্রাণী আছে, ডাঙাতেও নানা ধরনের প্রাণী আছে। ডাঙার প্রাণীদের মধ্যে কারো রক্ত শীতল, কারো রক্ত উষ্ণ রক্ত সম্পন্ন এক ধরনের স্তন্যপায়ী প্রাণী আছে, যারা একদম নিম্ন বুদ্ধি সম্পন্ন এবং মাঝে মাঝে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে চায়। দ্বিতীয় প্রাণীটি বলল, কিন্তু তুমি ভাবছো ভিন্ন ভিন্ন প্রজাতি, এদের মধ্যে অনেক পার্থক্য। আসলে কিন্তু যে পার্থক্যটা দেখছো তা বাহ্যিক, আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। প্রথম প্রাণীটি বলল, আমি বুঝতে পারছি না, তুমি কেন এই পার্থক্যকে বাহ্যিক বলছো? দ্বিতীয় কিউরেটর বলল, তুমি আরেকটু খুঁটিয়ে দেখো, এই ভিন্ন ভিন্ন প্রজাতি কী দিয়ে তৈরি হয়েছে? প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বলল, তুমি ঠিকই বলেছ, এই প্রাণীগুলি সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর মূল গঠনটি হচ্ছে ডিএনএ দিয়ে, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। প্রাণীটির বিকাশের নীল নকশা একই ডিএনএ দিয়ে তৈরি। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল, এটুকুই শুধু হচ্ছে পার্থক্য। দ্বিতীয় প্রাণীটি বলল, আমরা বিশ্বব্রহ্মাণ্ডে সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণী সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। কাজটি কিন্তু সহজ নয়, এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে। যেহেতু সবগুলি প্রাণী গঠন একই রকম, কাজটি একটু কঠিন হবে। প্রথম কিউরেটর বলল, তাহলে সময় নষ্ট না করে কাজ শুরু করা যাক। দ্বিতীয় প্রাণী বলল, হ্যাঁ। প্রথম প্রাণী বলল,
এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আমরা নিব না, কারণ এরা বেশ ছোট আর এদের গঠন খুব সহজ, কোনো বৈচিত্র্য নেই। দ্বিতীয় ক্রিয়েটর বলল, হ্যাঁ ঠিকই বলেছ, আবার হাতি বা নীল তিমি জাতীয় বড় প্রাণীও নিব না, কারণ এদের আকার বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। প্রথম প্রাণী বলল, গাছপালা নেওয়ারও প্রয়োজন নেই, কেননা এরা এক জায়গায় স্থির হয়ে থাকে। যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে আমরা স্থির প্রাণ নেওয়ার তো কোনো অর্থ হয় না। দ্বিতীয় কিউরেটর বলল, সাপকে দেখে প্রথম কিউরেটরকে জিজ্ঞেস করলো, এই প্রাণীটি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? প্রথম প্রাণীটি বলল, হ্যাঁ ধারণা আছে, সাপ বেশ কৌতূহলোদ্দীপক, কিন্তু এটা সরীসৃপ। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, ঠান্ডার মাঝে এরা যেন কেমন স্থবির হয়ে যায়। প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী। সরীসৃপ অর্থ বুকে ভর করে চলে, এমন প্রাণী। আচ্ছা, প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী। দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছ, তাহলে সরীসৃপ নিয়ে কাজ নেই। প্রথম প্রাণীটি বলল, পাখিকে দেখে আমার এই প্রাণীটি না খুব পছন্দ, এরা কি সুন্দর আকাশে উঠতে পারে। দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ আমারও পাখি খুব পছন্দ, আমরা এই প্রাণীটিকে নিতে পারি, তবে প্রথম প্রাণীটি বলল, তবে কি? দ্বিতীয় ক্রিয়েটর বলল, এদের বুদ্ধি সম্পর্কে আমরা খুব একটা নিশ্চিত না, আমাদের এমন প্রাণী নেওয়া উচিত যারা বুদ্ধিসম্পন্ন এবং সভ্যতা গড়ে তুলতে যাদের কোনো অবদান আছে। প্রথম কিউরেটর বলল, ঠিকই বলেছ, তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। দ্বিতীয় কিউরেটর বলল, এই দেখো একটা স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর, হলুদের মাঝে কালো ডোরা দাগ, এর নাম বাঘ। প্রথম কিউরেটর বলল, হ্যাঁ প্রাণীটি চমৎকার, কিন্তু এটি একা একা থাকতে পছন্দ করে, একটা সামাজিক প্রাণী নিতে পারি না। দ্বিতীয় কিউরেটর বলল, কুকুরকে নিলে কেমন হয়, এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। প্রথম প্রাণীটি বলল, এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়েছে এবং এতে কুকুরের নিজস্বতা হারিয়ে ফেলেছে। দ্বিতীয় কিউরেটর বলল, ঠিকই বলেছ, গৃহপালিত প্রাণীগুলোর মাঝে স্বকীয়তা লোপ পেয়ে যাচ্ছে, একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন। হরিণ নিলে কেমন হয়? প্রথম কিউরেটর বলল, তৃণভোজী প্রাণী, তার অর্থ জানো? দ্বিতীয় কিউরেটর বলল, কি? প্রথম কিউরেটর বলল, এরা দীর্ঘ সময় ধরে খায়, বেশিরভাগ সময় এটা ঘাস লতাপাতা খেয়ে কাটায়। এখন দ্বিতীয় কিউরেটর বলল, ঠিকই বলেছ, আমরা দেখছি কোনো প্রাণী পছন্দ করতে পারছি না। প্রথম প্রাণীটি বলল, আমার একটা জিনিস মনে হচ্ছে। দ্বিতীয় কিউরেটর বলল, কি? প্রথম কিউরেটর বলল, এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয়? দ্বিতীয় কিউরেটর বলল, কোন প্রাণীটির কথা বলছো? প্রথম প্রাণীটি বলল, মানুষ। দ্বিতীয় কিউরেটর বলল, মানুষ? প্রথম প্রাণীটি বলল, এই দেখো
এরা কি সুন্দর শহর বন্দর তৈরি করেছে, কত বিশাল বিশাল নগর তৈরি করেছে। শুধু তাই নয়, এরা চাষাবাদ করতে পারে, পশুপালন করছে। যখন কোনো সমস্যা হয় এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করে। নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ। দ্বিতীয় ক্রিয়েটর বলল, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে। প্রথম ক্রিয়েটর বলল, কি? দ্বিতীয় ক্রিয়েটর, তুমি কি সত্যিই বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? প্রথম ক্রিয়েটর, তুমি কেন এটা জিজ্ঞেস করছো? দ্বিতীয় ক্রিয়েটর বলল, এই পৃথিবীর দিকে তাকাও, দেখো বাতাস কিভাবে, বাতাসে দূষিত পদার্থ ছড়িয়ে পড়ছে। কত তেজস্ক্রিয় পদার্থ রয়েছে বাতাসের, ওজোন স্তর কমে গেছে। গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে, দেখেছ? প্রথম ক্রিয়েটর বলে, এরা সবই কি মানুষ করেছে? দ্বিতীয় প্রাণীটি বলে, হ্যাঁ। প্রথম ক্রিয়েটর বলল, কি আশ্চর্য, আমি ভেবেছিলাম এরা কি বুদ্ধিমান প্রাণী। এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে, যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে, প্রকৃতিকে এরা দূষিত করে ফেলছে। প্রথম ক্রিয়েটর বলে, ঠিকই বলেছ। প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো। তারপর প্রথম প্রাণীটি বলল, না, মানুষকে নেওয়া ঠিক হবে না। এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে। এর মাঝে শুধু যে নিজেদের বিপন্ন করেছে তাই নয়, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলা অবস্থা করে ফেলেছে। দ্বিতীয় প্রাণীটি বলল, মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছে। আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না, কিছুতেই নিতে পারি না। প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে। হঠাৎ প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে। দ্বিতীয় প্রাণীটি বলে, কি হয়েছে? প্রথম প্রাণীটি বলে, আমি একটা প্রাণী খুঁজে পেয়েছি। এরাও সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে চলে। এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো, নিজেদের থাকার জন্য এরা বাসস্থান তৈরি করেছে। দ্বিতীয় প্রাণীটি বলে, ঠিকই বলেছ। দেখো, এরাও মানুষের মতো চাষাবাদ করে, পশুপালন করে। প্রথম প্রাণীটি বলে, কি সুশৃঙ্খল প্রাণী দেখেছ? দ্বিতীয় প্রাণীটি বলে, শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচণ্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। প্রথম ক্রিয়েটর বলে, হ্যাঁ, ওরা কোনো ঝগড়া বিবাদ করে না, কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে, কোনো রকম অভিযোগ নেই, যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে। দ্বিতীয় ক্রিয়েটর বলল, এরা অত্যন্ত সুবিবেচক, আগে থেকে খাবার জমিয়ে রাখে, আর বিপদে কখনো দিশেহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। প্রথম ক্রিয়েটর বলে, মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর আগে, আর এই পিঁপড়ার জন্ম হচ্ছে ডাইনোসরের যুগ থেকে। প্রকৃতির এতটুকু ক্ষতি করে না। আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরেও এরা বেঁচে থাকবে। পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে। এই কথাটা বলে দ্বিতীয় ক্রিয়েটর। প্রথম ক্রিয়েটর বলে, ঠিকই বলেছ, তাহলে আমরা এই প্রাণীটাই নিয়ে যাই। দ্বিতীয় ক্রিয়েটর বলল, হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটা নেওয়াই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। দুজন মহাজাগতিক ক্রিয়েটর সৌরজগতের 3য় গ্রহ পৃথিবী থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে গ্যালাক্সি অর্থটা লিখে দিচ্ছি। গ্যালাক্সি
ছায়াপথ। মোটামুটি এই হলো গল্পটির বিষয়বস্তু। এখন প্রিয় শিক্ষার্থীরা, বলো তো আমরা এই গল্পটি থেকে কি কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রজাতি একই রকম বেস পেয়ার দিয়ে তৈরি, এদের মূল গঠন একই ডিএনএ দিয়ে তৈরি। পৃথিবীর প্রাণ শুরু হয়েছে ভাইরাস, এককোষী প্রাণী ভাইরাস ও ব্যাকটেরিয়া দিয়ে। তারপর পৃথিবীকে ধ্বংস করছে মানুষ। গাছ কেটে বিস্তীর্ণ এলাকা ধ্বংস করছে মানুষ। পিঁপড়াও একটা বুদ্ধিমান প্রাণী, শুধু বুদ্ধিমান নয়, সুবিবেচক, সুশৃঙ্খল, একে অপরের বিপদে সাহায্য করে, পশুপালন করে, চাষাবাদ করে। এগুলি আমরা জানলাম। এবং মহাজাগতিক কিউরেটররা পিঁপড়াকেই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসাবে বিবেচনা করেছেন, কেননা মানুষ একে অন্যের উপরে নিউক্লিয়ার বোমা ফেলে, যুদ্ধ করে, প্রকৃতি ধ্বংস করে। এভাবেই মোটামুটি আমরা বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম। হাতি, তিমি, গাছপালা, হরিণ, কুকুর, বাঘ, পাখি। এখন আমরা এই গল্প থেকে কয়েকটি প্রশ্ন দিই। গাছ কেটে বিস্তীর্ণ এলাকা ধ্বংস করছে কে? মানুষ কিভাবে প্রকৃতিকে দূষিত করছে, ব্যাখ্যা করো। আর সৃজনশীল প্রশ্নের জন্য কি পড়বে বলো তো? গল্পটির বিষয়বস্তু খুব ভালোভাবে পড়বে এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর জানার জন্য তোমরা কি কি পড়বে? লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ ও পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে রিডিং করবে। আশা করি আমার কথা অনুযায়ী তোমরা পড়লে তাহলে ভালো, এখান থেকে কোনো প্রশ্ন আসলে ভালো উত্তর লিখতে পারবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি।